নমস্কার বন্ধুরা, আজকে আমি চলেছি এমন একটি জায়গায় যেখানে আনুমানিক 260 বছর আগে প্রায় 1500 একর জমির ওপর গড়ে উঠেছিল একটা সমগ্র রাজকীয় নগর। চলুন আজ যাই সেই রকমই একটি জায়গায়। अभी हम लोग आ चुके हैं राजनगर, जो कि मधुबनी ज़िला में पड़ता है बिहार का। और दरभंगा से 1 घंटा ट्रेन सफ़र करने के बाद हम लोग यहाँ पहुँच गए। आज वेदर एकदम ठीक ठाक है, मस्त है, धूप कुछ नहीं है, घूमने लायक है। लेकिन खुद का मुंह भी पहचानने लायक नहीं है। अभी अंधेरा, पूरा अंधेरा हो गया कि बादल छा गया। अभी ठीक हो जाए। স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা অটোওয়ালাদের সাথে 100 টাকায় দরদাম করে একটি অটো রিজার্ভ করে আমরা রাজ প্যালেসের দিকে এগোতে থাকলাম। এবং কিছু দূর যাওয়ার পরই সবুজ মাঠ পেরিয়ে ডান দিকে কিছু কিছু ভাঙা অট্টালিকা চোখে পড়তে থাকলো। মিনিট 15 অটো সফর করার পরই আমরা হঠাৎই এসে দাঁড়ালাম একটা বিশাল অট্টালিকার সামনে। মনে হলো কোনো এক রাজার রাজত্বে প্রবেশ করতে চলেছি। বিহারের প্রসিদ্ধ মধুবনী থেকে এটা 15 কিলোমিটার দূরে অবস্থিত। এই প্যালেসটির আসল নাম হচ্ছে নবলাখা প্যালেস, যেটাকে চলতি ভাষায় নওলাখা প্যালেস বা রাজ প্যালেসও বলা হয়ে থাকে। এখন নওলাখা প্যালেস নামকরণ কেন করা হয়েছে? কারণ মনে করা হয় যে 9 লক্ষ রুপোর কয়েন দিয়ে এই প্যালেসটি তৈরি করা হয়েছিল এবং তখনকার সময় এর ভ্যালু ছিল অনেকটাই বেশি। এই সমগ্র প্যালেসটিতে যতগুলি লোহার গেট ব্যবহার করা হয়েছে, এই সমস্ত গেটের ডিজাইন এবং এই নির্মাণ শৈলী সুদূর জার্মানি থেকে ভারতে আনা হয়েছিল। राजनगर की राज पैलेस के सामने वाला जो बिल्डिंग है, ये अभी विश्वविद्यालय है, राजा विश्व सिंह विश्वविद्यालय। लेकिन आज संडे है इसलिए बंद है, हम लोग अंदर घुस नहीं पाए। लेकिन अंदर में बहुत कुछ देखने का है, हम लोग मिस कर गए। लेकिन बाहर में जो भी नज़ारा देखने को मिल रहा है वो भी किसी से कम नहीं है। पीछे देखिए, ये वाला तो एकदम मस्त है। প্যালেসটির পিছনের দিকে সব থেকে বেশি নজর কাড়ে যে অংশটি, সেটা হলো এর সেন্ট্রাল টাওয়ার, এবং সেটি 7 তলা উঁচু ছিল। ভূমিকম্পের কারণে এটির বেশিরভাগটাই ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। 1934 সালে বিহার নেপালে এক ভয়ঙ্কর ভূমিকম্প দেখা দিয়েছিল, তার কারণেই এই প্যালেসের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। স্থাপত্য এবং ভাস্কর্যে অসম্ভব সুন্দর এই প্যালেসটির নির্মাণ করেছিলেন বিহারের তারভাঙার মহারাজার ছোট ভাই শ্রী রামেশ্বর সিং। তিনি ফ্রান্স থেকে আর্কিটেক্ট আনিয়ে এই পুরো প্যালেসটি নির্মাণ করিয়েছিলেন। এই প্যালেসের সামনেই রয়েছে 4টি হাতির মূর্তি, যেই 4টি হাতির মূর্তি এই রাজ্যের স্থান বহন করে। এবং এই 4টি হাতি নির্মাণ করা হয়েছিল সিমেন্ট দিয়ে। এবং এটা মনে করা হয় যে ভারতে প্রথম যে সিমেন্টের কনস্ট্রাকশনগুলো করা হয়েছিল, তার মধ্যে এই 4টি হাতির মূর্তি ছিল অন্যতম। ভাবতেও অবাক লাগে যেই প্রাসাদের ভিতরের অংশে একসময় সঙ্গীত পরিবেশন করা হতো,
করা হতো নৃত্য পরিবেশন, সেখানে বর্তমানে গরু ছাগল বাস করছে। এবং প্রাসাদের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ এই প্রাসাদের ভিতরের যে টাওয়ারের মতো গোল অংশটি, যেটি দোতলা ছিল এবং এটা মেন অংশ হিসেবে মানা হতো, সেখানে বর্তমানে কিছুই নেই, শুধু স্মৃতি হিসেবে পড়ে আছে, যা সবই 1934 সালের যে ভূমিকম্প হয়েছিল সবটাই কেড়ে নিয়েছে। প্রাসাদের প্রথম তলায় ছিল জাদুঘর, যেখানে কাঠ এবং পাথরের তৈরি কক্ষ রয়েছে এবং দরজাগুলি ছিল দেখার মতো। সবথেকে নজর কাড়ে রাজার মেয়ের বিয়ের সময়কার তৈরি করা যে মিথিলা পেন্টিংটি ছিল, সেটা আজও বর্তমান রয়েছে, যেটি এখানকার অন্যতম একটি আকর্ষণের মধ্যে একটি। এটি হলো প্রাসাদের সামনে থাকা একটি প্রাচীন শিব মন্দির। রাজা রামেশ্বর সিং তন্ত্রে মন্ত্রে খুব বিশ্বাসী ছিলেন, সেই জন্য তিনি এই পুরো 1500 একর জমিতে মোট 11টা এইরকম মন্দির নির্মাণ করিয়েছিলেন, তার মধ্যে এইটি ছিল অন্যতম। শিব মন্দিরটা বাইরের দিক থেকে দেখলে যেরকম ইউনিক লাগে, ভিতরে ঢুকলে এর স্থাপত্য ভাস্কর্য আপনাকে তাক লাগিয়ে দেবে। মন্দিরের সিলিংয়ের বর্ণময় চাকচিক্য এবং মেঝের মার্বেলের জৌলস আজও কিন্তু বর্তমানে অনেকটাই অটুট রয়েছে। এক কথায় সুন্দর কাঠামো, জটিল খোদাই এবং প্রাচীন মিথিলা কাজকর্ম এটাকে একটা ঐতিহাসিক ল্যান্ডমার্ক হিসেবে গড়ে তুলেছে। এখানকার মন্দিরটির শিবের মূর্তির বর্ণের মধ্যেও রয়েছে চমক। এখানকার শিবের মূর্তিটি পাথরের তৈরি এবং এর মূর্তির বর্ণ হচ্ছে শ্বেত অর্থাৎ সাদা। মন্দিরটিতে শিবের মূর্তি ছাড়া আরও দুটি মূর্তি দেখতে পেলাম এবং বলে রাখি যে এইখানে ঘুরতে এলে এই মন্দিরটিতে শিল্প কারুকার্য দেখতে বেশ কিছুটা টাইম লেগে যাবে, কারণ ভিতরের দিকেও যেরকম কারুকার্য আছে, বাইরের দিকে পিলার বেষ্টিত কারুকার্য আরও সুন্দর এবং দেখার মতো। মেন প্যালেস কমপ্লেক্সটি ছাড়িয়ে এবার চললাম অন্য একটি দিকে। এখানেও একটি গেট আছে এবং পুরো এলাকাটা প্রাচীর দিয়ে ঘেরা। কিছুটা এগিয়েই দেখা পেল আরও একটি মন্দিরের এবং তার বাঁদিকে বেশ কিছুটা অংশ ঘেরা। এটি হলো আদতে একটি
দুর্গা মন্দির। এই ভবনটির সামনের দিক থেকে দেখলে এটাকে চার্চের মতো মনে হলেও এটি আদতে ছিল একটি হিন্দু দুর্গা মন্দির। যেই হিন্দু দুর্গা মন্দিরটি মোটামুটি রকম অক্ষত রয়েছে এবং এর পশ্চিম দিকের তিনটে উদ্যান রয়েছে, যেটা মহিলাদের অংশ হিসেবে বিবেচনা করা হয়, এবং এর ডান দিকের কিছু অংশটা এসএসবি ক্যাম্পের অধীন রয়েছে। রাজা রামেশ্বর সিংয়ের দ্বারা তৈরি এই প্রাসাদটির মধ্যে যেমন ছিল বাগিচা, সেই রকম উদ্যান এবং তার সাথে সাথেই ছিল এই 11টি মন্দির। এই 11টি মন্দিরের মধ্যে সবথেকে বড় ছিল এই দুর্গা মন্দিরটি, এবং স্থাপত্য ভাস্কর্যের দিক থেকে শিব মন্দিরের থেকে এটা কোনো অংশে কম ছিল না। বরঞ্চ শিব মন্দিরের থেকে দুর্গা মন্দিরের বাইরের কারুকার্য আরও বেশি দেখার মতো ছিল, এবং এখানকার দুর্গা মূর্তিটিও খুবই সুন্দর দেখতে। দুর্গা মন্দিরের সামনে আগরবাতি বিক্রি হচ্ছে দেখে বোঝা গেল যে এখানে নিয়মিত ভক্তের সমাগম হয় এবং পূজা অর্চাও দৈনিক হারে হয়, কিন্তু শিব মন্দিরে এই ধরনের কিছু লক্ষ্য করা গেল না। দুর্গা মন্দিরের ঠিক পিছনের অংশটাই এসএসবির অধিকৃত এবং এই জায়গাটায় যাওয়া নিষেধ, সুতরাং ওই দিকের অংশ আমরা দেখতে পাইনি। এবার যাই নওলাখা প্যালেসের আরও একটি গুরুত্বপূর্ণ অংশে। নওলাখা প্যালেসের সব থেকে ইউনিক পার্টগুলোর মধ্যে ছিল এইটা একটা। এই ইউনিক পার্টটা ঐতিহাসিক দিক থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তার কারণ এই প্যালেস নির্মাণে মোট 22 লেয়ারের কার্ভ ইউজ করা হয়েছিল, যেটা তাজমহলের থেকেও বড়। প্রসঙ্গত বলে রাখি যে তাজমহলে মোট 15 লেয়ারের কার্ভিং ইউজ করা হয়েছিল। দুঃখের বিষয়, রাজা রামেশ্বর সিং যে উদ্দেশ্য নিয়ে এই প্যালেস বানিয়েছিলেন সেই উদ্দেশ্য তার সফল হয়নি, কারণ 1934 সালে যখন তার বড় ভাইয়ের মৃত্যু হয়েছিল তখন দারোয়ার রাজ্য সামলানোর জন্য রাজাকে হঠাৎ করেই চলে যেতে হয়েছিল, আর এই ভূমিকম্প ঠিক তখনই ঘটেছিল, যার ফলে তার এই অংশের বাস করা হয়ে ওঠেনি। সবশেষে চলে এলাম কালী মন্দিরের দিকে। কালী মন্দিরে ঢুকতেই প্রথমে চোখে পড়ল মিথিলা পেন্টিংস। মন্দিরের নিচের অংশে একের পর এক বিস্ময় করা মিথিলা পেন্টিংয়ের দেখা মিলল। এই মন্দিরের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো এই মন্দিরটি নির্মাণ হয়েছে হাতির দাঁত দিয়ে, অর্থাৎ হাতির দাঁত দিয়ে তৈরি এই মন্দির। এক প্রকার অবিশ্বাস হলো এটাই সত্যি।
মন্দিরের চারপাশ ঘোরার সময় দেখতে পেলাম দূরে মাঠের দিকে আরও প্রাচীর দিয়ে ঘেরা অংশ রয়েছে এবং দূরে আরও কিছু ভগ্নপ্রশেষ অংশ পড়ে আছে। এবং মন্দিরের ঠিক দূর বরাবর আরও একটি মন্দির দেখা যাচ্ছে, যেটা আমরা যাইনি, যেটা ছিল এসএসবি ক্যাম্পের পিছনের দিকে। তার নাম হচ্ছে কামাখ্যা মন্দির। মন্দিরের ঠিক সামনেই দেখা মিলবে একটি বড় ঘণ্টা, যেটি সাধারণত কোনো বুদ্ধিস্ট মনাস্ট্রির সামনে দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে সেটা একটি কালী মন্দিরের বাইরের অংশে রয়েছে। কালী মূর্তিটি কিন্তু আমাদের পশ্চিমবাংলার মতো কৃষ্ণকালী রূপেই বর্তমান, কিছুটা দক্ষিণেশ্বরের মূর্তির মতো লাগলো আমাদের। সবশেষে মন্দিরের সামনে রাজার তৈরি বড় পুষ্করটি দেখে এবং কামাখ্যা মন্দিরটা দূর থেকে দর্শন করেই আমাদের ফিরে যেতে হলো রাজনগর স্টেশনের উদ্দেশ্যে। এইভাবেই আমাদের ভিডিওটি শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কিছু ভালো লাগলে কমেন্ট করবেন, খারাপ লাগলেও অবশ্যই। ধন্যবাদ।